নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সে বাংলা। আজকে আমাদের এই পলিটি এমসিকিউ প্র্যাকটিস সেশনে আজকে আমরা ফান্ডামেন্টাল রাইট থেকে টপ 30 এমসিকিউ কোশ্চেনকে আলোচনা করব, যেই কোশ্চেনগুলো বারবার রিপিটেডলি এক্সামে এসেছে, যেমন এসএসসি, ডাব্লিউবিসিএস, ব্যাংক এবং ইত্যাদিতে বারবার আসা কোশ্চেন। এই ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটি সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে পলিটির মধ্যে। যারা ওয়ান ডে এক্সাম দাও তাদের ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট, কারণ পলিটি থেকে একমাত্র যেগুলো ওয়ান ডে টাইপ এক্সাম হয় সেখানে একমাত্র ফান্ডামেন্টাল রাইটস এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়া হয়। আমি 30টা কোশ্চেন নিয়ে এসেছি, একদম নিচু থেকে হাই লেভেল পর্যন্ত কোশ্চেনগুলো আছে। দেখো তোমরা কতগুলো পারছো, আর কতগুলো পারছো সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস আর দ্য রাইটস গ্যারান্টেড আন্ডার ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের যে মৌলিক অধিকারটা আছে, এই মৌলিক অধিকারটা কোন অনুচ্ছেদের মধ্যে এটা সংরক্ষিত রাখা আছে? মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ফান্ডামেন্টাল রাইটসটা কত থেকে কত পর্যন্ত অনুচ্ছেদে আছে? পার্ট 1 এর 12 থেকে 32, পার্ট 2 13 থেকে 35, পার্ট 3 এর 12 থেকে 35, না পার্ট 4 এর 12 থেকে 35? প্রথমে আমরা জেনে নেবো ফান্ডামেন্টাল রাইটসটা কোন পার্টসে আছে। পার্ট 2, 3 না 4 কোনটাতে আছে? ফান্ডামেন্টাল রাইটসটা আছে পার্ট 3 এ। আর ফান্ডামেন্টাল রাইটসটা কত অনুচ্ছেদে আছে? 12 থেকে 35। এটা অ্যান্সার হয়ে যাচ্ছে পার্ট 3, আর্টিকেল 12 থেকে 35। নেক্সট, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এ রিট পিটিশন ক্যান বি ফাইল ইন দ্য সুপ্রিম কোর্ট? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন করা যেতে পারে? আর্টিকেল 226, আর্টিকেল 34, আর্টিকেল 26, না আর্টিকেল 32? তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে? কোনটার দ্বারা আমরা রিটস পিটিশন করতে পারি? আচ্ছা বলতো, সংবিধানের সোল কাকে বলা হয়? সংবিধানের আত্মা যাকে বলি আমরা। ডক্টর বি আর আম্বেদকর কোন আর্টিকেলটাকে বলেছিল যে সংবিধানের আত্মা? অনুচ্ছেদ কত? অনুচ্ছেদ হচ্ছে আর্টিকেল 32। আর এই আর্টিকেল 32টা হচ্ছে এমন একটা সংবিধান যার দ্বারা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করা যায়। আমাদের টোটাল রিটস কতগুলো আছে কমেন্টে লেখো, আমাদের টোটাল রিটস কতগুলো আছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের ভারতের কনস্টিটিউশনে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার আছে? 6টা, 7টা, 8টা, না 9টা? ফান্ডামেন্টাল রাইটস আমাদের টোটাল আছে 6টি। অপশন এ। ডাব্লিউবিসি এই কোশ্চেনটা শুধুমাত্র ছিল যে আমাদের কতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে, তোমাকে শুধু অ্যান্সারটা দিতে হবে 6টি, বাস। এটা কিন্তু 1 নম্বর। নেক্সট, হুইচ ফান্ডামেন্টাল রাইট হ্যাভ বিন অ্যাবলিশড ইন 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978? 1978 এর 40 নম্বর সাংবিধানিক সংশোধন দ্বারা কোন ফান্ডামেন্টাল রাইটসটাকে অ্যাবলিশ করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে? আমাদের টোটাল ফান্ডামেন্টাল রাইটস 6টা ছিল, তার মধ্যে কোনটা বাদ দিয়েছি? রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার, রাইট টু প্রপার্টি মানে জমির সম্পত্তির যে অধিকার, না রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার, রাইট টু এক্সপ্লয়টেশন শোষণের বিরুদ্ধে অধিকার? আমাদের 44তম সাংবিধানিক সংশোধনী দ্বারা কোন আমরা আর্টিকেলটাকে অ্যাবলিশ করেছি? আমরা অ্যাবলিশ করেছি রাইট টু প্রপার্টি। নেক্সট, 5 নম্বর হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাবলিশ আনটাচেবিলিটি? ভারতের যে অস্পৃশ্যতা বা ছোঁয়াছুত যেটা বলে, এটা কত নম্বর সংবিধানের দ্বারা বিলুপ্ত করা হয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 13, আর্টিকেল 16, না আর্টিকেল 17? কত নম্বর? আর্টিকেল 17। অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টেড দ্য ইকুয়ালিটি অফ অপরচুনিটি? যে কোনো অপরচুনিটি সবাইকে সমান অধিকার দিতে হবে। এই যে এই শব্দটা, এটা কোথায় লেখা আছে? আর্টিকেলের আর্টিকেল 14-তে, আর্টিকেল 13-তে, আর্টিকেল 16, না আর্টিকেল 17? এটা লেখা আছে আর্টিকেল 16-তে, অপশন সি।
এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এক্সামে আসা কোশ্চেন। এই কোশ্চেনগুলো বারবার এসেছে রিপিটেডলি, আগামী দিনে এই কোশ্চেনগুলোই আসতে থাকবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে নোট করে রাখো, একটা খাতা পেন নিয়ে অবশ্যই নোট করে রাখবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন অফ 86 অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন 2002। 86তম সাংবিধানিক সংশোধন দ্বারা 2002 সালে আমরা কোন ফান্ডামেন্টাল রাইটসকে যুক্ত করেছি? রাইট টু এডুকেশন, রাইট টু লাইফ, রাইট টু রিলিজিয়ন, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। কোনটা? শিক্ষার অধিকার, বেঁচে থাকার অধিকার, রিলিজিয়নের অধিকার, না শোষণের বিরুদ্ধে অধিকার? কোনটা? এটা হচ্ছে অপশন এ, রাইট টু এডুকেশন। দেখো আমাদের ইন্ডিয়া কেমন ছিল 2002 সালের আগে, আমাদের কিন্তু রাইট টু এডুকেশন ছিল না, তোমাকে পড়াশোনা করতেই হবে এরকম কোনো অধিকার ছিল না। যারা নিচু জাতের হতো তাদেরকে কি করতো, তাদেরকে অনেক স্কুলে অ্যাডমিশন দেওয়া হতো না। তার জন্য এই রাইট টু এডুকেশনটা নিয়ে আসা খুবই জরুরি ছিল। তার জন্য 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্টের দ্বারা এই রাইট টু এডুকেশনটা নিয়ে আসা হয়েছিল। নেক্সট 8 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ আর্টিকেল ইজ কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট? কোনটা কালচারাল এবং এডুকেশনাল রাইট? আর্টিকেল 25 না 33, আর্টিকেল 29, 30, আর্টিকেল 27, না আর্টিকেল 28? কোনটা কালচারাল এবং এডুকেশনাল রাইট? এটা হচ্ছে অপশন বি, আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 হচ্ছে কালচারাল এবং এডুকেশনাল রাইটস। ওকে, নেক্সট 9 নম্বর হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিড ডক্টর বি আর আম্বেদকর টার্ম দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তোমাকে একটু আগে বলে দিলাম কোশ্চেনটা, যে হার্ট অ্যান্ড সোল, সংবিধানের হৃদয় এবং আত্মা, কোন অনুচ্ছেদটাকে আমরা বলি যে সংবিধানের হৃদয় এবং আত্মা? আর্টিকেল 28, আর্টিকেল 29, আর্টিকেল 32, না আর্টিকেল 21? আমরা একটু আগে কোশ্চেনটা আলোচনা করেছি, এটা অ্যান্সার হবে আর্টিকেল 32। নেক্সট, হুইচ ফ্রিডম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য হলমার্ক অফ ডেমোক্রেসি? মানে গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, কোন আর্টিকেলটা গণতন্ত্রের বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখছি? রাইট টু এক্সপ্লয়টেশন, রাইট টু রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু এডুকেশন? হলমার্ক অফ ডেমোক্রেসি কোনটা? ইন্ডিয়াকে আমরা ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি বলে আমরা বিবেচনা করছি, কিসের জন্য আমরা বিবেচনা করতে পারছি? মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজন। তুমি আমাদের ভারতের মধ্যে যে কোনো রিলিজিয়নকে প্রমোট করতে পারো। নেক্সট 11 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ইনক্লুড দ্য ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস? কোনটা আন্তর্জাতিক বিলের মধ্যে অন্তর্ভুক্ত করে না? 1 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। সেকেন্ড অপশন হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। থার্ড নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেন্ট অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। অ্যান্ড ফোর্থ নম্বর হচ্ছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। উপরের একটা থেকে বেশি, কোনটা হবে? কোনটা ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস এর মধ্যে ইনক্লুডেড নয়? এটা অ্যান্সার হবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট, মানে মানবাধিকারের সর্বজনীন যে ঘোষণা, এটা ইন্টারন্যাশনাল বিল অফ রাইটস তার মধ্যে নেই। খুব নেক্সট 12 নম্বর হচ্ছে দ্য রাইট হুইচ ইজ লিগ্যাল বাট নট কনস্টিটিউশনাল। মানে এই চারটার মধ্যে কোনটা লিগ্যাল কিন্তু কনস্টিটিউশনাল নয়? ফ্রিডম টু মুভ ফ্রিলি, রাইট টু প্রপার্টি, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, মোর দ্যান ওয়ান। ফ্রিডম টু মুভ ফ্রিলি মানে তুমি যেখানে ইচ্ছা সেখানে ফ্রিলি তুমি মুভ করতে পারো। তোমার ইচ্ছা হচ্ছে আজকে জম্মু কাশ্মীরে থাকবো, তুমি জম্মু কাশ্মীর যেতে পারো। তোমার ইচ্ছা হচ্ছে কেরালাতে চলে আসবে, তুমি কেরালাতে আসতে পারো। এটা হচ্ছে তোমার ফ্রিডম, তুমি যে কোনো জায়গায় যেতে পারবে। রাইট টু প্রপার্টি, তুমি যে কোনো জায়গায় জায়গা কিনতে পারো। আজ তোমার মনে হচ্ছে তুমি দার্জিলিং এ জায়গা কিনবে, আজ তোমার মনে হচ্ছে না আমি গোয়াতে গিয়ে জায়গা কিনবো, তোমার যেখানে ইচ্ছা তুমি জায়গা কিনতে পারো। 3 নম্বর হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে যে অধিকার। আর 4 নম্বর হচ্ছে মোর দ্যান ওয়ান। এই চারটের মধ্যে কোনটা হচ্ছে লিগ্যাল রাইটস বাট নট কনস্টিটিউশনাল? সংবিধানে কোথাও নেই কিন্তু এটা লিগালি ব্যবহৃত হয়। কোনটা হবে অ্যান্সার? তোমরা এটা কমেন্টে অ্যান্সারটা করে জানাও, একটু খোঁজার চেষ্টা করো, তোমরা একটু তোমরা মাথাটা লাগাবার চেষ্টা করো। ওকে, নেক্সট আমি এটা তোমাদের অ্যান্সার বলছি না, আমরা
আমি চাইবো অবশ্যই কমেন্টে তোমরা অ্যান্সারটা করবে। ওকে, নেক্সট 13 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ এনফোর্সেবল ইন দ্য কোর্ট? কোনটা আদালতে প্রয়োগযোগ্য? ডিপিএসপি, প্রিএমবেল, ফান্ডামেন্টাল ডিউটি না ফান্ডামেন্টাল রাইটস? নির্দেশমূলক নীতি, প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, কোনটা আদালতে প্রয়োগযোগ্য? এটা অ্যান্সার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তোমার যদি কেউ ফান্ডামেন্টাল রাইটস হনন করে, তুমি সহজেই সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্টে গিয়ে বলবে আমার ফান্ডামেন্টাল রাইটস হনন করছে, তাহলে তোমাকে সেখানে তোমার কথা শোনা হবে। আর তুমি যদি ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে চলে যাও, অন্য কিছু নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও, রাইট টু প্রপার্টি নিয়ে চলে গেলে যে সরকার আমার জমি নিয়ে নিচ্ছে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। কিন্তু তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস এখন বর্তমানে যে 6টা আছে, সেই 6টার মধ্যে তুমি যদি কোনো একটা নিয়ে সুপ্রিম কোর্টে যাও, তাহলে কিন্তু তোমার কথা শোনা হবে এবং তার উপর বিচারও করা হবে। নেক্সট 14 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাভেলেবেল এগেনস্ট, মৌলিক অধিকারগুলো পাওয়া যায় অনলি স্টেট, বোথ স্টেট অ্যান্ড সিটিজেন, অনলি সিটিজেন না নান অফ দ্য অ্যাবাভ? আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলো তুমি কোথায় পাবে? তুমি যদি স্টেটের মধ্যে থাকো, মানে তুমি ধরো তুমি যে রাজ্যে বসবাস করছো সেই রাজ্যে থাকলে তোমার ফান্ডামেন্টাল রাইটস হবে, এবং তুমি যদি ওই স্টেট থেকে বেরিয়ে যাও তাহলে কি তোমার ফান্ডামেন্টাল রাইটসটা থাকলো না? এই ফান্ডামেন্টাল রাইটটা কি শুধুমাত্র নাগরিকদের জন্যই? 3 নম্বর অপশন আছে শুধুমাত্র নাগরিকদের জন্যই? যারা বাইরে ফরেনার্স আসছে তারা কি এই ফান্ডামেন্টাল রাইটসটা উপভোগ করতে পারে না? না, কোনোটাই নয়। দেখো, আমাদের স্টেটের মধ্যে যে থাকবে বা সিটিজেন যে হবে, সে অবশ্যই এই ফান্ডামেন্টাল রাইটসটা পাবেই। তাহলে এখানে অপশন কি হয়ে যাচ্ছে? বোথ স্টেট অ্যান্ড সিটিজেন। এখানে যদি অনলি সিটিজেন করে দাও কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ফরেনার্স যারা আছে তাদেরও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়, কিন্তু সবগুলো ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয় না, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়। রাইট টু স্পিচটা দেওয়া হয় না বোধহয়, ঠিক মনে করছেন এখন, রাইট টু স্পিচটা মনে হয় দেওয়া হয় না। নেক্সট 15 নম্বর কোশ্চেন হচ্ছে স্টেট ফর দ্য পারপাস অফ ফান্ডামেন্টাল রাইট ইনক্লুডস, মৌলিক অধিকারের জন্য রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এবং যে সংসদ বোঝাচ্ছে সেটাকে বলা হয়, না গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ স্টেট, রাজ্য সরকার এবং আইনসভাকে বোঝানো হয়? 3 নম্বর হচ্ছে অল লোকাল অথরিটিস, মানে সমস্ত স্থানীয় কর্তৃপক্ষকে বলা হয়? না 4 নম্বর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ? অল অফ দ্য অ্যাবাভ, উপরে সবগুলোকেই বোঝানো হয়। The state of the purpose of fundamental rights includes all of the above. Option D. Next, 16 নম্বর কোশ্চেন হচ্ছে which one among the following is not included in the fundamental rights embodied in the Constitution of India? নিচের কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার, রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার? তাহলে ভারতের কোনটা ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? মৌলিক অধিকারের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? রাইট টু ইনফরমেশন, অপশন ডি। নেক্সট 7 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেল of the Constitution of India is available only in the citizen of India? মৌলিক অধিকারের যে নিশ্চয়তা, যার অধীনে ভারতের সংবিধানের এই নিম্নলিখিত অনুচ্ছেদগুলোর মধ্যে কেবলমাত্র ভারতের সিটিজেনদের জন্য উপলব্ধ, কোনটা? আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 21 না আর্টিকেল 22? কোনটা শুধুমাত্র ভারতের সিটিজেনদের জন্য ফান্ডামেন্টাল রাইটসটা? একমাত্র আর্টিকেল 19, অপশন এ। নেক্সট 18 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং জাস্টিসেবল ইন নেচার, কোনটা ন্যায়সঙ্গত? ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি না ফান্ডামেন্টাল রাইটস না নান অফ দ্য অ্যাবাভ? কোনটা প্রকৃতিতে ন্যায়সঙ্গত? অবশ্যই ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে প্রকৃতিতে ন্যায়সঙ্গত, জাস্টিসেবল ইন নেচার। এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এক্সামে আসা কোশ্চেন এবং এগুলো বারবার রিপিটেডলি কোশ্চেনগুলো এসেছে, তাই তোমাদেরকে বলবো অবশ্যই কোশ্চেনগুলো করার চেষ্টা করবে এবং যদি না পারবে সেগুলো অবশ্যই নোট ডাউন করবে। ওকে, নেক্সট 19 নম্বর হচ্ছে দ্য রাইট টু মেক ল,
টু গিভ এফেক্ট টু সার্টেন স্পেসিফাইড ফান্ডামেন্টাল রাইট রিসেট উইথ, নির্দিষ্ট কিছু মৌলিক অধিকার কার্যকর করার জন্য আইন প্রণয়নের যে অধিকারটা রয়েছে এটা কার কাছে রয়েছে? ইউনিয়ন লেজিসলেচার, স্টেট লেজিসলেচার, না বোথ ইউনিয়ন এবং স্টেট, না শুধুমাত্র ইউনিয়ন গভর্নমেন্টের কাছে আছে? এটা আছে একমাত্র ইউনিয়ন লেজিসলেচারের কাছে, অপশন এ। একমাত্র আইন প্রণয়নের যে অধিকার আছে একমাত্র ইউনিয়ন লেজিসলেচারের কাছে আছে। নেক্সট 20 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কোর্ট ইজ রেসপন্সিবল ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, নিচের কোন আদালত মৌলিক অধিকার প্রয়োগের জন্য দায়বদ্ধ? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, না দুজনেই, না ডিস্ট্রিক্ট কোর্ট? দেখো, যখন কেউ ফান্ডামেন্টাল রাইটসটা হরণ করে সে সহজেই সুপ্রিম কোর্ট যেতে পারে, কিন্তু তোমার বাড়ি হলো কেরালাতে, আমাদের সুপ্রিম কোর্ট আছে দিল্লিতে। তোমার যদি বাড়ি কেরালাতে হয় আর দিল্লিতে সুপ্রিম কোর্ট আছে, তুমি কোথায় যাবে? প্রথমে কেরালা হাইকোর্টে যাবে না দিল্লিতে যাবে? তোমাকে আবার ফ্লাই করতে হবে, তারপর যেতে হবে দিল্লি, ওখানে গিয়ে তোমার খরচা আছে, সবই কিছু আছে। তাহলে তুমি কি করবে? তুমি কেরালা যদি বাসিন্দা হও, তুমি কেরালা হাইকোর্টে চলে গেলে। এবার কেরালা হাইকোর্টে যাওয়ার জন্য তাহলে তোমার ফান্ডামেন্টাল রাইটসটা কেরালা হাইকোর্টে তোমার সলভ হচ্ছে এবং তুমি সুপ্রিম কোর্টে গেলেও সলভ হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, বোথ। সুপ্রিম কোর্টে যেতে পারো বা হাইকোর্টে যেতে পারো। নেক্সট 21 নম্বর হচ্ছে দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ডু নট হ্যাভ হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস, ভারতের নাগরিকদের জন্য কোন মৌলিক অধিকারটা নেই? রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, মানে তুমি ভারতের যে কোনো জায়গায় বসতি স্থাপন করতে পারো। সেকেন্ড হচ্ছে রাইট টু অ্যাকুয়ার, হোল্ড অ্যান্ড ডিপোজিট প্রপার্টি, যে কোনো সম্পত্তিকে তুমি ধারণ করতে পারো। নেক্সট 3 নম্বর হচ্ছে রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, তুমি যে কোনো ধরনের জীবিকা বা পেশায় কাজ করতে পারো। 4 নম্বর হচ্ছে রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি গঠনের যে অধিকার। এই চারটার মধ্যে কোনটা ভারতের নাগরিকদের জন্য নয়? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট 22 নম্বর হচ্ছে দ্য প্রভিশন রিলেটিং টু দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সম্পর্কিত বিধানগুলি কি কি? ফার্স্ট হচ্ছে ক্যান নট অ্যামেন্ডেড, এটা কোনো সময় সংবিধান করা যাবে না। সেকেন্ড অপশন হচ্ছে ক্যান বি অ্যামেন্ডেড, সংবিধান করা যেতে পারে। এ সিম্পল মেজরিটি ইন দ্য পার্লামেন্ট, একটা সিম্পল মেজরিটির দ্বারা এটা সংবিধানটা অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে এ ক্যান বি অ্যামেন্ডমেন্ট অফ 2/3 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ ভোটের দ্বারা এটাকে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, সংশোধন করা যেতে পারে। 4 নম্বর হচ্ছে ক্যান বি অ্যামেন্ডমেন্ট বাই দ্য 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার প্রেজেন্ট and the voting of the parliament and rectified by the majority of the state legislature, মানে সংসদে যারা উপস্থিত আছে এবং ভোট দেওয়ার যে সদস্যদের এবং ভোট দেওয়া যে সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠ দ্বারা সংবিধান সংশোধন করা যেতে পারে এবং রাজ্য আইনসভাগুলির সংখ্যাগরিষ্ঠ দ্বারা অনুমোদিত হতে পারে। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? এটা অ্যান্সার হবে অপশন সি, ফান্ডামেন্টাল রাইটস কে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। এটা কিভাবে অ্যামেন্ডমেন্ট করবে? 2/3 মেজরিটি দ্বারা এটা অ্যামেন্ডমেন্ট করতে পারে পার্লামেন্টের মধ্যে, অপশন সি। নেক্সট 23 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন, নিচের মধ্যে কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে? সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল মিনিস্টার। 4 নম্বর হচ্ছে নান অফ দিস, এটা একমাত্র করতে পারে অপশন বি, পার্লামেন্ট। পার্লামেন্ট আমাদের সংবিধানের যে কোনো কিছু করতে পারে, সেটা ফান্ডামেন্টাল রাইটসই হোক না কেন সেটাও সে পাল্টাতে পারে। নেক্সট 24 নম্বর হুইচ অফ দ্য ফলোইং ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাভেলেবল ইন ইন্ডিয়ান সিটিজেন বাট নট টু অ্যালায়েন্স, মৌলিক অধিকারগুলোর মধ্যে কোনটি ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ কিন্তু বিদেশিদের জন্য নয়? 1 নম্বর হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের সামনে সবাই সমান, এই যে সমতার একটা অধিকার। সেকেন্ড হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ, মানে তাদের সবাইকে বলার অধিকার। থার্ড হচ্ছে রাইট টু মাইনরিটিস টু কনজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, মানে যারা মাইনরিটি আছে তাদের যে ল্যাঙ্গুয়েজ এবং তাদের কালচারকে প্রিজার্ভ করে রাখা। 4 নম্বর হচ্ছে প্রোটেকশন টু লাইফ অ্যান্ড লাইবিলিটি, মানে
জীবন এবং স্বাধীনতা সুরক্ষা। এই চারটার মধ্যে কোনটা শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য, কিন্তু ফরেনারদের জন্য নয়? এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, 2 এবং 3। রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড স্পিচ, মানে এই যে বলার অধিকার, এটা একমাত্র ভারতীয়দের জন্য আছে, কিন্তু ফরেনার্সদের জন্য নয়। আর থার্ড হচ্ছে রাইট অফ মাইনরিটি টু কনজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। নেক্সট 25 নম্বর হচ্ছে দ্য রাইট আর কল্ড ফান্ডামেন্টাল রাইটস। এই যে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলছি, এটা কেন বলছি? ইট ইজ রিটেন ইন দ্য কনস্টিটিউশন, এটা কি ভারতের সংবিধানে লেখা আছে? দ্বিতীয় হচ্ছে ইট ইজ ডেমোক্রেটিক, এটা হচ্ছে গণতান্ত্রিক। 3 নম্বর হচ্ছে ইট ইজ পাবলিক ওয়েলফেয়ার, এটি জনকল্যাণমূলক। না 4 নম্বর হচ্ছে ইট ইজ এসেন্সিয়াল ফর পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এটা ভারতের ব্যক্তিত্ব স্থাপনের জন্য ব্যবহার করা হচ্ছে। না 5 নম্বর হচ্ছে পার্লামেন্ট ক্যান নট মেক ল এগেনস্ট ইট, মানে সংসদ এর জন্য কোনো ধরনের কোনো ল তৈরি করতে পারে না। তাহলে এই পাঁচটার মধ্যে এই কোনটা ফান্ডামেন্টাল রাইটস বলা হচ্ছে? কারণ ইট ইজ রিটেন ইন কনস্টিটিউশন, প্রথম অপশনটা ঠিক। ইট ইজ এসেন্সিয়াল ফর পার্সোনালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগছে। আর পার্লামেন্ট ক্যান নট মেক ল এগেনস্ট ইট, মানে পার্লামেন্ট এটার এগেনস্টে কোনো ল তৈরি করতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটকে কোনো রকম ভাবে হনন করা যাবে না। ওকে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 1, 4 এবং 5, তাহলে অপশন সি অ্যান্সার। নেক্সট 26 নম্বর হচ্ছে দ্য ফান্ডামেন্টাল রাইট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রাইমারিলি অ্যাক্ট অ্যাজ লিমিটেশন আপন দ্য পাওয়ার অফ, মানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলোর প্রাথমিকভাবে সাংবিধানিক ক্ষমতার উপর সীমাবদ্ধতা হিসেবে কাজ করে কে? এক্সিকিউটিভ, লেজিসলেচার না ইন্ডিভিজুয়াল? এই তিনটের মধ্যে কে ভারতীয় সাংবিধানিক ক্ষমতার উপর সীমাবদ্ধভাবে কাজ করে? ভারতীয় সীমাবদ্ধভাবে কাজ করে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, এই দুজনেই কাজ করে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট 27 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফিচার অফ দ্য ফান্ডামেন্টাল রাইট আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট কারেক্ট? ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কোনটা ঠিক নয়? ফার্স্ট হচ্ছে দেয়ার আর অ্যাবভ অর্ডিনারি ল, মানে তারা সাধারণ আইনের ঊর্ধ্বে। সেকেন্ড হচ্ছে দে আর অ্যাবসলিউট, তারা নিরপেক্ষ। দে আর জাস্টিসেবল, তারা ন্যায়সঙ্গত। 4 নম্বর হচ্ছে দেয়ার আর 6 ইন নাম্বার, ফান্ডামেন্টাল রাইট 6টা আছে। এই চারটার মধ্যে কোনটা ঠিক? এই চারটার মধ্যে প্রথম আমরা দেখে নেবো কোনটা ঠিক, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক নয়। এখানে দেখো দেয়ার আর অ্যাবাভ অর্ডিনারি ল, সাধারণ লয়ের থেকে এটা সবসময় উপরে, প্রথমটা ঠিক। দে আর অ্যাবসলিউট, তারা একমাত্র নিরপেক্ষ, এটা কিন্তু ঠিক নয়, তারা নিরপেক্ষ কোনো সময়তেই নয়। থার্ড হচ্ছে দে আর জাস্টিসেবল, অবশ্যই দে আর জাস্টিসেবল, তোমরা যদি কোনো রকমের কোনো সময় ফান্ডামেন্টাল রাইটস মানা হয় তুমি যে কোনো কোর্টে যেতে পারো। আর দে আর 6 ইন নাম্বার, আমাদের টোটাল 6টাই ফান্ডামেন্টাল রাইটস আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2, অর্থাৎ অনলি 2, অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট 28 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আর কনস্টিটিউশনাল রাইট? এই চারটের মধ্যে কোনটা কনস্টিটিউশনাল রাইটস? রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, রাইট টু ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, মানে বাণিজ্য ব্যবসা এবং মেলামেশার যে স্বাধীনতা, রাইট টু ভোট, ভোট দেওয়ার যে অধিকার, এবং রাইট রিলেটেড টু আর্টিকেল 265, অনুচ্ছেদ 265 দ্বারা সম্পর্কিত। এই চারটার মধ্যে কোনটা কনস্টিটিউশনাল রাইট? এই চারটাই হচ্ছে কনস্টিটিউশনাল রাইট, কোনোটাই ফান্ডামেন্টাল রাইটস নয়। নেক্সট 29 নম্বর কোশ্চেন হচ্ছে রিগার্ডিং ইকুয়ালিটি বিফোর ল দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেক এক্সেপশন ইন দ্য কেস অফ, আইনের সামনে সমতার ক্ষেত্রে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে ব্যতিক্রম করছে দ্য প্রেসিডেন্ট, দ্য গভর্নর, ফরেন সোভারেন না ফরেন ডিপ্লোম্যাট? এই চারজনের মধ্যে কে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে ব্যতিক্রম করছে? আইনের সামনে সমতার ক্ষেত্রে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে ব্যতিক্রম করছে দ্য প্রেসিডেন্ট, গভর্নর, ফরেন সোভারেন অ্যান্ড ফরেন ডিপ্লোম্যাট, এই চারজনেই ব্যতিক্রম সৃষ্টি করছে। নেক্সট
লাস্ট এবং ফাইনাল কোশ্চেন হচ্ছে ফ্রিডম অফ প্রেস ইন ইন্ডিয়া, ভারতের যে সংবাদপত্রের যে স্বাধীনতা, ইট ইজ অ্যাভেলেবল টু দ্য পিপল আন্ডার দ্য ল অফ পার্লামেন্ট, ভারতের সংবিধানের আইনের জনগণের দ্বারা উপলব্ধ। সেকেন্ড হচ্ছে স্পেসিফিক্যালি প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন, শুধুমাত্র সংবিধানের সুনির্দিষ্টভাবে প্রদত্ত। 3 নম্বর হচ্ছে ইমপ্লিড ইন দ্য রাইট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতার অধিকার নিহত। 4 নম্বর হচ্ছে অ্যাভেলেবল টু দ্য পিপল অফ ইন্ডিয়া আন্ডার এক্সিকিউটিভ পাওয়ার, কার্যনির্বাহী ক্ষমতার অধীনে ভারতের জনগণের জন্য উপলব্ধ। এই 4টার মধ্যে কোনটা হবে? ফ্রিডম অফ স্পেস, এটা অবশ্যই ইমপ্লিমেন্টেড ইন দ্য রাইট অফ ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশন, মত প্রকাশের স্বাধীনতার অধিকারের মধ্যে এটা আছে, রাইট টু ফ্রিডম। তাহলে এই হচ্ছে টোটাল 30টা কোশ্চেন। এই 30টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, এবং এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবে, কারণ এর বাইরে আর কোশ্চেন আসবে না। এই হচ্ছে কোশ্চেন, তোমরা যদি ওয়ান ডে এক্সাম দাও তাহলে এর বাইরে কোনো ধরনের কোনো এক্সামের কোশ্চেন আসবে না, এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। তাহলে আজকের মতো এতটা থাক, নেক্সট দিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। এরপরের নেক্সট চ্যাপ্টার আমি টোটাল লক্ষ্মীকান্ত থেকে কোশ্চেনগুলো তোমাদের জন্য তুলে নিয়ে আসছি। যদি তোমাদের এই প্র্যাকটিস সেশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।